বইটা আসলে লিখেছেন সাবেক পুলিশ প্রধান জাভেদ পাটিল ও তার নেতৃত্বে 123 সদস্যের একটা বিশাল দল। এটা কোথায় পেলেন? একটা কাগজ আমি দেখলাম শুধু টিভিতে। যেটার মধ্যে কোনো দেখলাম। পুলিশের কোনো সিল নাই, কোনো কিছু। ইচ্ছা করলে এটার উনি মুখবন্ধ যেটা লিখেছেন সেটা কিন্তু ২০০৭ সালে এই সালে। যে উনি যখন জেলে, শেখ হ্যাঁ, হাসিনাও জেলে থাকা অবস্থায় উনি এটার মুখবন্ধ লিখেছেন। যদি তিনি প্রকাশ করতে পারেন না। পরবর্তীতে ক্ষমতা আসার পর ২০১০-১২ সালে উনি প্রকাশ আমি টিভিতে দেখেছি। একটা সাদা কাগজের মধ্যে কতগুলি লোকের নাম টাইপ করা। এটা কি নথি? এটাকে নথি বলে? এটাই প্রমাণ বলে? আবার একই রিপোর্টের মধ্যে বলছে যে এই সংক্রান্ত সকল নথি গায়েব করে দেওয়া হচ্ছে। আসলে তো আর কিছু না। এরা বঙ্গবন্ধুর পিছনে লেগেছে। তো বঙ্গবন্ধুর পিছনে লেগে তো কোনো লাভ নাই রে বাবা। তোমার 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 মতো এই প্রতিষ্ঠানের মালিকদের মতো এরকম বহু মালিককে বঙ্গবন্ধু জন্ম দিছে। তাই না? অসমাপ্ত আত্মজীবনী সংকলন করে, একবার বলছে সংকলন, হ্যাঁ, সংকলন করে পুলিশ মহাপরিদর্শক পদ পান জাভেদ পাটোয়ারি আর সহযোগী। ভাই, আরেকটা বড় দুর্নীতির ঘটনা হলো যে এই নথিপত্র গায়েব করে দেওয়া হয়েছে। যে নথিপত্র গায়েব হয়ে গেল সেই নথিপত্র এই সাংবাদিক কোথায় পেলেন? এইখানে পুরো সম্পাদকীয়, এখানে পুরো প্রতিষ্ঠান জড়িত। এখানে একে আজাদ প্রকাশক জড়িত, এখানে ওখানকার চিফ নিউজ এডিটর জড়িত, অথবা এডিটর থাকলে এডিটর জড়িত, উর্ধ্বতন। এবং ওই দিনের যিনি নিউজ এডিটর ছিলেন তিনি জড়িত। চিফ যাচ্ছি না। এখন আমরা মূল বিষয়ে আসি, যেটা আপনি বলেছেন, আপনি উদ্ধৃত করেছেন, যিনি এই রিপোর্ট করেছেন। আমি যেহেতু উনি একজন সাংবাদিক এবং আমাদেরই সাংবাদিকতার একটা প্রতিষ্ঠান, সেহেতু আমি ওই প্রতিষ্ঠানের কোনো মানে প্রতিষ্ঠানের নামটার প্রতি আমি কোন রকম আমার ক্ষোভ বা কোনো কিছু আমি প্রকাশ করতে রাজি না। এখানে যারা এই জন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এই আ আ এই যে গাঁজাখুরি সাংবাদিকতা, হ্যাঁ? এটা গাঁজাখুরি সাংবাদিকতা কেন আমি বলছি? আপনি পুরো রিপোর্টটা জুড়ে কোথাও, কোথাও একটি জায়গায় পুরো রিপোর্টটা জুড়ে কোথাও দেখাতে পেরেছে যে একটা নথি, যে নথিতে এই লোকগুলির নাম আছে? আমি টিভি আমি টিভিতে দেখেছি। একটা সাদা কাগজের মধ্যে কতগুলি লোকের নাম টাইপ করা। এটা কি নথি? এটাকে নথি বলে? এটাই প্রমাণ বলে? আবার একই রিপোর্টের মধ্যে বলছে যে এই সংক্রান্ত সকল নথি গায়েব করে দেওয়া হচ্ছে। খেয়াল করে দেখেন। মানে কি অদ্ভুত একটা রিপোর্ট। বলছে যে দালিলিক প্রমাণ হিসেবে তারা হাজির করছে কতগুলি ওই যে সাদা ফুল স্কেপ ইয়ের মধ্যে নাম ইয়ে করার লেখা। ওটা কয়েকটা দেখাইলো। দেখায়-টেখায় তারা এরপর আবার সেই রিপোর্টের মধ্যে আমি যদি পড়ে শোনাই আপনাকে রিপোর্টটা, তাইলে আপনি প্লিজ, প্লিজ। আপনি আপনি এই দুর্বলতাগুলো যদি আপনি, দুর্বলতা মানে কি? এটা যে গাঁজাখুরি এবং এটা যে বানানো কারো দ্বারা প্রেসক্রাইবড হয়ে এই কাজটা করেছে। এই নতুন ডিবেটটা বঙ্গবন্ধুকে হেয় করার যে আ চেষ্টাটা আসলে তো আর কিছু না। এরা বঙ্গবন্ধুর পিছনে লেগেছে। তো বঙ্গবন্ধুর পিছনে লেগে তো কোনো লাভ নাই রে বাবা। তোমার তোমার মতো আ এই প্রতিষ্ঠানের মালিকদের মতো এরকম বহু মালিককে বঙ্গবন্ধু জন্ম দিছে। তাই না? তো দেখেন, আমিও এই রিপোর্টটার ওনাদের অনলাইনে প্রকাশিত বক্তব্য আমি টিভিতে দেখেছি। টিভিতে দেখার কিন্তু অনলাইনে বক্তব্য পদে আপনি দেখেন। বলছে অসমাপ্ত আত্মজীবনী সংকলন করে, একবার বলছে সংকলন, হ্যাঁ? সংকলন করে পুলিশ মহাপরিদর্শক পদ পান জাভেদ পাটোয়ারি আর সহযোগী। ভাই, শেখ হাসিনার মুখবন্ধের মধ্যে, শেখ হাসিনার যে মুখবন্ধটা লিখেছেন, সেই মুখবন্ধের মধ্যে প্রত্যেকটা ব্যক্তির নাম আছে যারা এটাতে কন্ট্রিবিউট করেছে। রাইট। ওখানে কিন্তু সব নাম আছে। ওখানে জাভেদ পাটোয়ারির তো নাম নাই। তো উনারা জাভেদ পাটোয়ারিকে কোত্থেকে আবিষ্কার করলেন? বললেন জাভেদ পাটোয়ারি আছে যে পুলিশের বিশেষ শাখার নথিতে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। কি? জাভেদ পাটিয়ারি এবং তার সহযোগীরা এই আত্মজীবনী সংকলন করে ফ্ল্যাট ও ৳১,০০,০০,০০০ করে পেয়েছে। এবং সেই ফ্ল্যাটগুলি কারেক্ট। কোথায়? ফ্ল্যাটগুলি ধানমন্ডি, বসুন্ধরা, বানানি, হ্যাঁ? আ আ মিরপুর, বানানি, আরো লালমাটিয়া, কোথায়, বানানি, কোথায় যেন পেয়েছে। লালমাটিয়া। আপনি বলেন তো বিপুল, বাংলাদেশে ৳১,০০,০০,০০০ দিয়ে ধানমন্ডিতে ফ্ল্যাট পাওয়া যায়? না। জাস্ট সিম্পল প্রশ্নটা আমি করি। বসুন্ধরাতে ৳১,০০,০০,০০০ দিয়ে ফ্ল্যাট পাওয়া যায়? সিম্পল পারবে প্রশ্ন না। করি। আদার দেন ধরেন ২ টুকরা, ২ এরা যত বড় অফিসার তারা নিশ্চয়ই ২ রুমের ফ্ল্যাট নেয় নাই। তা নিলে তো তাদের থাকার জন্য একটা ফ্ল্যাট নিছে। রাইট। এই যে গাঁজাখুরিটা এখানেই ধরা পড়ে। আপনি যখনই কোনো আ আ কি বলে? আপনি সত্য ইয়ে হলো আপনি যখনই কোনো মিথ্যা কথা বলবেন আপনি কিন্তু ট্রেস রেখে যান। এই ট্রেসটা কিন্তু এখানে রেখে গেছেন। আচ্ছা, পুলিশের নথি থেকে বিশেষ অ্যা আ শাখার এসবি থেকে এই তথ্য উঠে আসে। এই তথ্যটা কি? ফ্ল্যাট পাইছে। ৳১,০০,০০,০০০ করে পাইছে।
ফ্যান্টাস্টিক, খুব সুন্দর তথ্য, শুনে তো চমকে ওঠার মতো। আমি তো একদম লাফ দিয়ে উঠছি, বাবা রে বাবা, সাংঘাতিক ব্যাপার। কিন্তু পরবর্তীতেই দেখেন পুরো রিপোর্টের মধ্যে শেষের দিকে শেষ করার আগে বলতেছি কি, এটার অন্যতম একটা বড় ঘটনা, এই যে দুর্নীতিটা হচ্ছে, এটার আরেকটা বড় দুর্নীতির ঘটনা হলো যে এই নথিপত্র গায়েব করে দেওয়া হয়েছে। যে নথিপত্র গায়েব হয়ে গেল, সেই নথিপত্র এই সাংবাদিক কোথায় পেলেন? উনি নিজেই বলতেছেন নথিপত্র গায়েব করে দেওয়া হয়েছে। উনি বলছেন একাধিক নথিতে দেখা যাচ্ছে এই বইটি আসলে লিখেছেন, এখন দেখেন আবার লিখেছেন, এর আগে বলছেন সংকলন করেছেন। মানে মিথ্যাচারের যখন সীমা থাকে না, তখন কিন্তু মানুষের জ্ঞান বোধ বা বোধ সবকিছু হারা যায়। এখানে এই রিপোর্টারকে আপনি শুধুমাত্র দোষ দিচ্ছেন না ভাই, আপনি রিপোর্টার দোষ দিয়েন না, আপনি এইখানে পুরো সম্পাদকীয়, এখানে পুরো প্রতিষ্ঠান জড়িত, এখানে একে আজাদ প্রকাশক জড়িত, এখানে ওখানকার চিফ নিউজ এডিটর জড়িত, অথবা এডিটর থাকলে এডিটর জড়িত, উদ্যতন, এবং ওই দিনের যিনি নিউজ এডিটর ছিলেন তিনি জড়িত, চিফ রিপোর্টার জড়িত, প্রত্যেকে জড়িত। প্রত্যেকে জড়িত থেকেও কিন্তু এই যে রিপোর্টের যে দুর্বলতাগুলো, সাধারণ একটু দৃষ্টি দিলেই কিন্তু এই দুর্বলতাগুলো চোখে পড়ে। যে একবার বলছেন ওরা সংকলিত করছে, আবার বলছেন ওরা লিখেছে। শেখ হাসিনার ওই ইয়ের মধ্যেই তো আছে কারা কারা লিখেছে, কারা কারা কি করছে সব। দেখেন আপনি যদি এই ধরনের ইয়ে করেন, সেখানে বলছেন বইটি আসলে লিখেছেন সাবেক পুলিশ প্রধান জাভেদ পাটিল ও তার নেতৃত্বে 123 সদস্যের একটা বিশাল দল। এটা কোথায় পেলেন? একটা কাগজ আমি দেখলাম শুধু টিভিতে, যেটার মধ্যে কোনো পুলিশের কোনো সিল নাই, কোনো কিছু। ইচ্ছা করলে এই সিল টিল বানানো যেত। আপনি তো এটা বাংলাদেশের ব্যাংকের স্টেটমেন্ট এখন বানায় ফেলায়, কোনো ব্যাপার না, বানাই দিতে। মানে দুর্বলতা থাকলে কি হয়, দুর্বলতা থাকলে এই লুপহোলস গুলো ভুলে যায় মানুষ, মনে করে আমি শ্রেষ্ঠ, আমি যা করছি সবই শ্রেষ্ঠ। সাদা কাগজের মধ্যে কতগুলো নাম দিয়ে বললেন পুলিশের নথির ওতে, এসবির নথিতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আবার বলছেন যে এই যে এইখানে থাকা অবস্থায় এই বইটা লেখার জন্য জাভেদ পাটোয়ারি আইজিপি হিসেবে নিযুক্ত। কিভাবে আপনি প্রুফ করলেন জিনিসটা? যে একটা লোকে এসপি ছিল, এসপি থেকে থাকা অবস্থায় সে বই লিখছে, ঠিক আছে? এই বইয়ের মুখবন্ধ, এই বই দেখেন শেখ হাসিনা এই বই স্টার্ট করে 2004 সালে, 96 এ ক্ষমতা আসার পরেই তো উদয় ইয়ে করছিলেন না 2004, তার আগে ডায়েরি এবং অন্যান্য জিনিস, কিন্তু এই বইটা 2004 সালে, এবং এটার উনি মুখবন্ধ যেটা লিখেছেন সেটা কিন্তু 2007 সালে, এই যে উনি যখন জেলে, শেখ হাসিনাও জেলে থাকা অবস্থায় উনি এটার মুখবন্ধ লিখেছেন, যদি তিনি প্রকাশ করতে পারেন না, পরবর্তীতে ক্ষমতা আসার পর 2010-12 সালে উনি প্রকাশ করেছেন। যাই হোক, দেখেন কোন সালে শেখ হাসিনা বই শুরু করছে, সেই সময় জাভেদ পাটোয়ারি কোন পদে ছিল, খুব সম্ভবত এসপি পদ বা আরো হয়তো নিচের পদ হবে। সে অবস্থায় জাভেদ পাটোয়ারিকে উনি দায়িত্ব দিচ্ছেন, জাভেদ পাটোয়ারি লিখেছেন, আরো 123 জন সাঙ্গপাঙ্গ নিয়ে লিখেছেন, এবং জাভেদ পাটোয়ারি আইজিপি হওয়ার জন্য, এসপি থেকে আইজিপি, খেয়াল করে দেখেন। বইটা লিখে দিলে এসপি থেকে আইজিপি আমার ধারণা গাঁজা বা চরস খাইলে, মানে ভালো কিছু খাইলে এত কিছু, একটু ভালো কিছু খাইলে কিন্তু ভালো জিনিস আরো বেরোতো, ভালো জিনিসও খায় নাই, ভালো জিনিস না খায় লিখলে যা হয় আর কি। হ্যাঁ, দুর্ভাগ্য হচ্ছে একজন সাংবাদিকের কথা বা পুরো সাংবাদিক টিমের কথা আমাকে বলতে হচ্ছে, যে সাংবাদিক টিমের মতো বা একজন সাংবাদিক এসে এটা দায়ভার আমার ঘাড়ে। তিনি আরো লিখেছেন এই ভূমিকায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, আবার শুন শব্দটা হলো দাবি করেছেন, শেখ মুজিবের 4টি খাতা ঘেটে, আবার বলছেন ঘেটে, সম্পাদনা সংশোধনের পর প্রস্তুত করা হয়েছে বইটি। ঘেটে একটা হলো ঘাটাঘাটি করছে, তারপর হলো সম্পাদনা করছে, তারপর সংশোধন করছে। ঘাটাঘাটি করলে সম্পাদনা সংশোধন আমি বুঝলাম না বিপদ। একটা বই কি বলে যে খাতাগুলো, আমি স্পষ্ট আমার মনে আছে, আমি ওই ভূমিকার মতো আমার মনে আছে, শেখ হাসিনার ওখানে বলেছেন যে উনি ওই খাতাগুলি যখন পান, খাতা পাওয়ার গল্পটাও বলবো, খাতাগুলি যখন হাতে পান তখন উনি এটা, ওনারা ভাই বোনকে ডেকে আনছেন, তারা কান্নাকাটি করছে, কিন্তু রমা নামে একজন তাদের ব্যক্তিগত সহকারী ছিল, এই ব্যক্তিগত সহকারী কিন্তু শেখ ফজলুল হক মনির, শেখ ফজলুল হক সেলিমের ব্যক্তিগত, তাকে কিন্তু আমরা বাংলা বাণীতে দেখেছি রমা,
রমা কিন্তু আমরা চিনি। উনি ওখানে রমার নামও লিখেছেন যে রমা এই খাতাগুলো এত দুর্বল হয়ে পড়ছিল, মানে এত ইয়ে হয়েছে যে হাতে নাড়াচাড়া করলে ছিঁড়ে যায়। সো রমাকে দিয়েছে। রমা খুব সুস্থির এবং ইয়ে, তাকে দিয়ে ওনারা স্ক্যান এই কি বলে ফটোকপি করিয়েছেন। ফটোকপির পরে ওনারা এটাকে অনেক কষ্টে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে এই দিয়া সেই দিয়া ওনায় বেবি আপা, আপনি যারা বেবি বাবার কথা তারা মিলে এটাকে সংকলিত করেছেন। আর এই বলল কি শেখ মুজিবের খাতা ঘেটে উনি নাকি দাবি করেছেন উনি ঘেটে সম্পাদনা সংশোধনের পর উনি এটা করে, এটা নাকি দাবি, উনি তো দাবি করার ব্যাপার নাই তো, উনি বলছেন উনি কিভাবে করেছেন পুরো প্রক্রিয়াটা দেওয়া আছে, উনি বলেছেন এটা বললে কিন্তু দাবি করেছেন, দাবি তো করে নাই। উনি বলছেন যে উনি এই কাজটা কিভাবে করছেন এবং ওই খাতাগুলো কেমনে পাচ্ছেন ওনার পুরো বর্ণনার মধ্যে আমার যতটুকু মনে পড়ে তার তার মা এই বঙ্গবন্ধুর এই খাতা, বিভিন্ন খাতা, বঙ্গবন্ধুর ডায়েরি খাতা এগুলো কোনো একটা শেলফের উপরে বা কোনো একটা আলমারির উপরে রাখতেন, যেখানে তার মায়ের হিসাবের হিসাবের খাতাও থাকতো। মা যে মাসব্যাপী যে হিসাব করতো বা সেই হিসাবের খাতাও থাকতো। কিন্তু এটা যখন 1971 সালে যখন পাক বাহিনী হামলা চালায় ইয়ে বেগম মুজিব যখন ওই বাসা ছেড়ে পাশে আরেকটা বাসায় গিয়ে আশ্রয় নেন, তখন কিন্তু এই বাসাটা তছনছ করা হয় এবং আলটিমেটলি এই বাসায় ওনারা যখন উঠে তখন আর এটা পাননি খুঁজে। 1975 সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে আরো দীর্ঘদিন এই বাড়িটা অন্যদের হাতে, জিয়া রহমান জীবিত অবস্থায় কিন্তু আর বাড়িটা দেন না, সাত্তার সাহেব কিন্তু আর বাড়িটা দিয়েছেন। আমি একদম বলি, আমি ঘটনাটা বলি, বাড়িটা দিয়েছেন। তারপরে উনি অনেক খুঁজেছেন, পান নাই। তারপরে বলছেন যে ওনার এক ভাই কি না যে বাংলা বাণী অফিসের শেখ ফজলুল হক মনির যে ইয়া ছিল, টেবিল ছিল, যে টেবিলে বসতেন সেই টেবিলের ড্রয়ের মধ্যে এই খাতাগুলি পেয়েছেন এবং ওনাকে এনে দিয়েছেন। এবং উনি কোনে এটাও লিখছেন খুব সম্ভবত বঙ্গবন্ধু এই 4টা খাতা এই জন্যই পাওয়া যায় না, এই খাতাগুলো শেখ মুনির কাছে দিয়েছিলেন যেন এটা ইয়া করা হয়, টাইপ করে এটাকে একটা বই আত্মজীব, তখন বঙ্গবন্ধুর হয়তো আকাঙ্ক্ষা ছিল আত্মজীবনী, ওখানে ভারবাটে ওখানে পুরো লেখা আছে, ওনার 2007 সালে সাবজেলে বসে উনি এগুলো লিখেছেন। আর এই ভদ্রলোক, এই ভদ্র রিপোর্টারটি বলছে উনি দাবি করছেন এবং বলছেন উনি নেতাকর্মীদেরকে এ থেকে শিক্ষা নিতে পরামর্শ দিতেন এইসব উদ্ধৃতি থেকে, বিভিন্ন উদ্ধৃতি থেকে। তার মানে ওই সব উদ্ধৃতি সব শেখ হাসিনার আইদার লেখা অথবা জাভেদ পাটোয়ারির লেখা, তাই তো? জাভেদ পাটোয়ারি লিখছেন না, জাভেদ পাটোয়ারি তো এগুলো লিখছেন। তাহলে যদি তাই হয় আমি আপনাকে যদি কতগুলি ছবি যদি দেখায়, আমি ওই যে ভদ্রলোক বা ভদ্র রিপোর্টারটি এই রিপোর্টগুলি করেছেন তাকে দেখানো উচিত। বলেন তো দেখি এইটা কি জাভেদ পাটোয়ারির হাতের লেখা না বঙ্গবন্ধুর হাতের লেখা? আচ্ছা দেখেন, আমি শুধু তাই বলি না, এটা কেন বলছি, এই ছবিগুলো কেন দেখানো দরকার সেটা হলো দেখেন সেন্ট্রাল জেল তখনকার সময়, এটা কোন সাল, 1967, 22/9/67, মানে আপনি জানেন 67 সালের আপনি আপনি যখন কোনো কিছু জেলে বসে কোনো কাজ করেন সেটা কিন্তু পুলিশ সেই জেলারের কিন্তু একটা ইয়ে লাগে, অনুমতি লাগে এবং জেলার কিন্তু ওটাকে ভেরিফাই করে যে হ্যাঁ এটা এখানে লেখা হয়েছে, বিকজ দিস ইজ একদম রেস্ট্রিক্টেড এরিয়ার ভিতরে রাখা হয়। দেখেন সেই ছবিগুলোও আছে। তো এগুলো কি জাভেদ পাটোয়ারি লিখে দিছে? আচ্ছা, আরো আমি এরকম আপনার এই দেখেন এগুলো কি জাভেদ পাটোয়ারি লিখে দিয়েছে? বহু কিছু আপনি যদি তাই বলেন তো জাভেদ পাটোয়ারি এখন এই বইটা লিখে দিয়েছে। এখন এই বই লেখার কারণে জাভেদ পাটোয়ারিরা ঘুষ পেয়েছে। তাইলে বঙ্গবন্ধুর সকল উদ্ধৃতি জাভেদ পাটোয়ারি তখন জাভেদ পাঠাই পাটোয়ারি দিয়েছিলেন, লিখে দিয়েছে বঙ্গবন্ধুর কাছে এবং পাঠাই জাভেদ দিয়েছিলেন। পাটোয়ারি যখন একটা ছোট্ট অফিসার 2004 সালের দিকে, হ্যাঁ তখন ছোট্ট অফিসার, তখন উনি এগুলা লিখেছেন। গাঁজাখুরির আরো কতগুলি উদাহরণ যদি আমি আপনাদের সেটা হইলো গাঁজাখুরি কথাগুলো কেন আমি বলছি, আচ্ছা সরকারি ফান্ড বলছে যে নগদ ১ কোটি টাকা করে পান, কোথা থেকে পাইছেন কিন্তু এটা বলেন নাই। তো ভাই আমি আমার বাবার আত্মজীবনী লেখার জন্য আপনাকে দায়িত্ব দিলাম, দিয়ে বললাম যে ভাই আপনি আমার বাবার আত্মজীবনীটা একটু সংকলিত করে দেন, একটু ভালো করে লিখে দেন, আমি আপনাকে ১ কোটি টাকা দেব। আর শেখ হাসিনার যদি প্রয়োজন হয়ে থাকে, শেখ হাসিনা তার বাবার লেখার জন্য যদি কাউকে ১ কোটি টাকা করে দিয়ে থাকে, আমি বুঝলাম না এইখানে রাষ্ট্রের কি সমস্যা? আরেকটা হলো যে সংকলিত করেছে সে যদি তার রেটকে ১ কোটি টাকা পর্যন্ত নিয়ে থাকে, এখানে রাষ্ট্রের কি সমস্যা? আমি তো বুঝলাম না।
একটা বই লেখা আমি ৫০০ টাকা কামাই করবো না ৫ লাখ টাকা কামাই করব বা ৫ লাখ টাকা আমি আপনার কাছ থেকে নেব, এটার সাথে রাষ্ট্রের সমস্যা কি? কারণ রাষ্ট্রের সমস্যা হলো সরকারি কোষাগার থেকে টাকা গেছে, কিন্তু সেটার কোনো প্রমাণ নাই, কিন্তু এটা বলছে না। অথচ তারা আইজিপি নুরুল হুদা নামে এক রামছাগলকে দিয়ে, এটা আরেক রামছাগল, হ্যাঁ, এরা ওই টেলিভিশনে আসার জন্য মানে যখনই টেলিফোন পায় পাগল হয়ে যায় আসতে। এরা পুরো জিনিসটা আদ্যপান্ত না দেখে আইজিপি, এই রামছাগল আইজিপিটা, সাবেক আইজিপিটা, অনেকে তাকে বুদ্ধিমান বলে কিন্তু আসলে রামছাগল না হলে সে এই ধরনের কথা বলতে পারে না। শুনেন, বলছে তার ভার্বাটিমটা আমার কাছে আছে, কিন্তু যেহেতু এখানে একটু ভালো করে লেখা আছে সেখানে বললাম। সাবেক আইজিপি নুরুল হুদা বললেন, এমন প্রশ্ন যেহেতু উঠেছে বিষয়টি অনুসন্ধান হওয়া দরকার। ভাই, অলরেডি অনুসন্ধান হয়ে বাইর করে রিপোর্টার একটা জন্ম দিয়ে দিচ্ছে, ডেলিভারি করে ফেলছে। গর্ভধারণের পরে রিপোর্টার গর্ভধারণ করছে, গর্ভধারণের পরে ডেলিভারি করে দিচ্ছে। এখন হ্যাঁ, প্রশ্ন ডেলিভারি পড়ে করার পরে গেছে। অনুসন্ধানের প্রয়োজন হলো কি? এটা কি এখন কি অনুসন্ধান হতে হবে এটা ছেলে না মেয়ে? এই পুস্তিকাটা ছেলে না মেয়ে, এটার অনুসন্ধান হবে, এই রামছাগল বলে অনুসন্ধান করতে হবে। আচ্ছা, তারপর সে কি বলছে? তিনি বলেন, সরি আমি রামছাগল বললাম। রামছাগল ছাড়া তো এরকম কথাবার্তা বলতে পারে না। একজন আইজিপি সে। সেই বাংলাদেশের আইজিপির দায়িত্ব পালন করছে। তার শব্দ, মুখের থেকে যে শব্দটা বেরিয়েছে সেটাই আইনের মতো করে বেরিয়েছে। আর সেই লোকটা এই কথা বলে। তিনি বলেন, যদি অ্যালিগেশন উঠে থাকে তবে অনুসন্ধান হওয়া উচিত। যদি একটা শব্দ, অ্যালিগেশন কিন্তু অভিযোগ। যদি অভিযোগ উঠে থাকে তবে অনুসন্ধান হওয়া উচিত। ভাই, এর চাইতে সাধারণ কথা, এটা তো আমার মনে হয় আপনার বাসায় যে পালিত বিড়াল আছে, সেই বিড়ালটা যদি আপনি জিজ্ঞেস করেন, সে যদি আপনার কথা পছন্দ করে মাথা নাড়বে। এ তো রাইট। তার মতো করে আচরণ করছে। আপনার বাসার পালিত বিড়াল যে এই আচরণটা করবে, আপনি যখন কথা বলেন আপনার অনেক বুঝে। সো আপনি মানে উনি যেহেতু ফান্ড থেকে টাকা পয়সা দেওয়া হচ্ছে, কোন ফান্ড থেকে দেওয়া হচ্ছে? রামছাগল, কোন ফান্ড থেকে দেওয়া হচ্ছে? সে বলতেছে ফান্ড থেকে টাকা হয়েছে। কোন ফান্ড থেকে টাকা দেওয়া হয়েছে? গিভ ইট, জাস্ট পুট ইট ইন ফ্রন্ট অফ আস, যে কোন ফান্ড থেকে টাকা দেওয়া হয়েছে রামছাগল। আর আরেকটা দেখেন, এরপরেই লেখা উঠে আসছে, অসমাপ্ত আত্মজীবনী আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য। এখন আরো একটা, এতক্ষণ পর্যন্ত উনি কিন্তু প্রচন্ড দালিলিক প্রমাণ দিয়া এই রিপোর্টটা লিখলেন। লেখায় শেষ দিকে এসে উনি ইনিয়ে বিনিয়ে বলতেছেন, অসমাপ্ত আত্মজীবনী নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো এসবিতে এ সংক্রান্ত নথি গায়েব করা হয়েছে। আরে, একটু আগে বললে এসবি থেকে চাঞ্চল্যকর এই নথিপত্র তথ্য পাওয়া গেছে। পাওয়া গেছে। এখন বলতেছে যে নথি গায়েব হয়ে গেছে। তো গায়েব হয়ে গেলে তুমি লেখলা কেমনে এই রিপোর্টটা? ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি প্রুফ, why you are writing this story? Who is feeding you? এখানে তো ফিডিং এর কেসটা এসে গেছে। জাভেদ পাটোয়ারি ১ কোটি টাকা করে নিছে, ফ্ল্যাট নিছে। এইখানে তো এই ফিডিং এর কোশ্চেন উঠে যাবে। যে একদম। রিপোর্টারকে কত ফিড করা হয়েছে। যে বলতেছে গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে, নথি পাওয়া গেছে, এই পাওয়া গেছে, সেই তার রিপোর্টের শেষ দিকে এসে বলতেছে নথি গায়েব হয়ে গেছে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন এটি দুর্নীতি, মানে নথি গায়েব হওয়াটাও দুর্নীতি হয়েছে। স্বাভাবিক, আপনি যদি নথি চুরি করেন তো দুর্নীতি হবেই। দুদকের উচিত এই নিয়ে অনুসন্ধান করা। আসলে পুরো ভার্বাটিমের মধ্যে যেটা আছে সেটা হলো, আমি বলি, আসাদ এই যে রাষ্ট্রের কি প্রধান আইন কর্মকর্তা আছে, এটাও আরেকটা রামছাগলের মতো কথা। মানে পাইছে শেখ মুজিবের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে নাচতে, এখন তো চুঙ্গা ফুকাইতেই হবে তার। চুঙ্গা ফোকানোর জন্য উনি বলতেছেন 1947 সালের দুর্নীতি সংক্রান্ত যে আইনটা আছে তার 5-এর 2 ধারা অনুযায়ী এটা দুর্নীতিমূলক কাজ। কোনটা এটা শুনেন, একদম পরিষ্কার কোনটা দুর্নীতি। ওই টাকা পয়সা দেওয়ার ব্যাপারটা উনি বলতেছেন নাকি সিরিয়াসলি, যে জাভেদ পাটোয়ারির কোটি টাকা এটার কথা বলছেন না, বলছেন অন্য কোথায় যে চলে যায় না, আপনার জানেন আমি মাঝে মধ্যে বোকা হয়ে যাই। এই যে চলে গেছে আবার। আবার আসবে সেটা নেই। আজ অবশ্যই আসবে, না এসে কোথায় যাবে? তাদেরকে আমরা খুঁজে বের করব। দেখেন বলছে যে 1947 সালের দুর্নীতি সংক্রান্ত যে আইনটা আছে তার 5-এর 2 ধারায় দুর্নীতিমূলক কাজ। কোনটা দুর্নীতিমূলক কাজ? যদি উনি এইটা নিজে লাভবান হওয়ার জন্য, অন্যকে লাভবান করার জন্য করে থাকেন, যদি উনি এইটা নিজে লাভবান হওয়ার জন্য, অন্যকে লাভবান করার জন্য করে থাকেন, নাও করে থাকতে পারেন। আচ্ছা, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে রাষ্ট্রীয় তহবিল থেকে, এখানে এসে বলছে রাষ্ট্রীয় তহবিল থেকে, কোনো প্রমাণ ছাড়া রাষ্ট্রীয় তহবিল, আপনি তো বলতে পারেন না, এই রিপোর্টের মধ্যে কোথাও নাই কোন তহবিল থেকে আসছে। শুধু ওই যে ওই রামছাগল ইয়েটা কি না, যে আইজিপিটা বলছে হলো ওইটা হলো তহবিল থেকে, ফান্ড থেকে আসছে। কোন ফান্ড উনি বলেন নাই।
ইনি কিন্তু পুরোটা যদির উপরে কথাটা বলছে। আমি আপনাকে বলি এখানে কিন্তু যদি ছাড়া আপনি যদি রচনা যদি লিখতে চান আপনি নদী থেকেও শুরু করতে পারেন, যেখানে মন চায় সেখান থেকে শুরু করতে পারেন। হ্যাঁ, কোনো কথা যদি দিয়ে কোনো কথা বললে তো হাইপোথেটিক্যাল, যা মন চায় তাই করতে পারেন। সে বলতেছে যদি উনি এটা নিজে লাভবান হওয়ার জন্য অন্যকে লাভবান করার জন্য করে থাকেন, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে রাষ্ট্রীয় তহবিল থেকে কোনো অর্থ আত্মসাৎ করেন কিংবা তছরূপ করেন, এটা একটা অপরাধ। আরে ভাই, ওদেরকে পেমেন্ট করা হয়েছে, এখানে আবার তছরূপের ব্যাপার আসলো কেন? যদি ওনার কথা অনুযায়ী যদি ওদেরকে পেমেন্ট করা হয় থেকে রাষ্ট্রীয় তহবিল থেকে, তাহলে তো তাদেরকে পেমেন্ট করা হয়েছে, এটা তো তছরূপ সে করে নাই। একেবারে তছরূপ করলে শেখ হাসিনা করছে, তছরূপ করলে সালমান এফ রহমান করছে, ওরা তো করে না, ওরা তো পেমেন্ট নিছে। ভাই কি যে মানে একটা রাষ্ট্র আইন কর্মকর্তা সে বলে এগুলি। আবার এটা বলছেন এই যে গায়েব করে দিয়েছেন, এটাও একটা অপরাধ। কি গায়েব করে দিয়েছেন? আপনি দুদককে ক্লু দিবেন, সে সূত্র ধরে এগিয়ে যাবে। কোথায় যাবে আমি জানি না। এই যে অসম্পূর্ণ একটা বক্তব্য, মানে যে অর্থহীন কথা হয়। একটা আরাস্টের আইনজীবী, প্রধান আইনজীবী, তার সময়টাই ব্যয় করছেন যদির উপরে, সময়টাই ব্যয় করেছেন যে তসরুপের উপরে, সময়টা ব্যয় করছেন আত্মসাতের উপরে। এটা তো আত্মসাৎ করেন না, এদের পেমেন্ট দেওয়া হয়েছে। আপনি অভিযোগ করতেছেন কোন রিপোর্টের? দে আর পেইড ফর এই জালিয়াতি করার জন্য, এই ধরনের বই লিখে দেওয়ার জন্য, জালিয়াতি করার জন্য পেইড করছে। তারা তো তসরুপ করে নাই। আবার বলছে রাষ্ট্রীয় তহবিল। কোন রাষ্ট্রীয় তহবিল থেকে করছে সেটা কিন্তু বলে না। কোন রাষ্ট্রীয় তহবিল সেটা বলেন। তারপরে যে ওই যে ফাইল গায়েব করে, কাগজপত্র গায়েব করে দাও, এটাও একটা অপরাধ। আরে কোনো কাগজপত্রই তো তোমরা দেখাইতে পারলা না, না দেখায় একটা অভিযোগ দায়ের করলো, আবার বললা সে কাগজ হাওয়া হয়ে গেছে। আবার আসাদ বলে যে যদি গায়েবও করে কাগজ গায়েব করে দিয়ে থাকা হয় থাকে তাহলে। এবং উনি বলছেন দুদককে আপনি ক্লু দিবেন, দুদক এগিয়ে যাবে। এখন দুদক কাগজ না পাই তাহলে কি হবে ভাই? কিভাবে এটা কেমনে দুদক তদন্ত করবে আমি জানি না। আমি এই যে রাষ্ট্রের প্রধান কর্মকর্তা থেকে শুরু করে সবার, এবং আপনার যদি এই দুইটা রামছাগলের কথা বললাম, এখন তৃতীয় রামছাগলের কথা বলি। আরো একটা রামছাগল এতে জড়িত হয়েছে। আমি একটা টক শোর মতো না, নিউজের ভিতরেই, এই নিউজটার ভিতরেই বা নিউজের পরপরই ওই আরেক রামছাগল, টিআইবির রামছাগলটা, এই আমি কেন যে ছাগলও বলি না জানেন, এগুলা মানে আমদানিকৃত, তো এই জন্য বলি। আমি সরি, আপনার প্রতিষ্ঠান, আপনার প্ল্যাটফর্ম আমি এরকম শব্দ, কিন্তু রামছাগল কিন্তু অত্যন্ত দামি একটা প্রাণী, ঠিক আছে? আসাদুজ্জামানদের থেকে অনেক দামি প্রাণী, ওই যে সাবেক আইজি নুরুল হুদার চাইতে অনেক দামি প্রাণী, কিন্তু এই জন্য এই নামগুলো আমি দিচ্ছি। আরেক রামছাগল হলো টিএবির ইফতেখারুজ্জামান। ও বেটা বলে কি জানে, ওরে জিজ্ঞেস করা হয়েছে, সেই বেটা বলে যদি যদি এটা হয়ে থাকে, এটা হয়ে থাকে, ওইটা হয়ে থাকে, এই দায়ী ওই দায়ী, সেই দায়ী, হেন দায়ী তেন দায়ী, এটা নিয়ে এটা করতে হবে। এমনকি ইউপিএল এর প্রকাশক এটার সাথে জড়িত, তার মানে উনি চান্সে কিন্তু ইউপিএল এর উপর, এখন ইউপিএল দখল করে কিনা আমি জানি না। আমার তো মনে হচ্ছে যে এই টিএবির ইফতেখারের ধান্দাটা হলো, যদি তার কথা শুনেন, আপনার আপনার আমি কি একটু শোনাইতে পারি আপনার এই প্লিজ প্লিজ প্লিজ, যা আছে সেটা পরে ফেলেন। ইফতেখারুজ্জামান, আহারে আরে জীবন। আমি হাসতেছিলাম রিপোর্টটা পড়ে, আকি ভীষণ হাসি পেয়েছিল আমার, প্রাণ খুলে হাসছি আর কি। কোনটা? এই আত্মজীবনীর রিপোর্ট পড়ে প্রাণ খুলে হাসতেছিলাম। ও না, আপনি ইফতেখারুজ্জামান কথা শুনলে তো হারাই ফেলছি, বুঝছেন? আমি আপনার দর্শকদের বলবো একটু ইফতেখারুজ্জামানের মন্তব্যটা শুনবেন। ওখানে কিন্তু উনিও যদি থেকে নদীতে চলে গেছে, যদি করে শেষ পর্যন্ত ইউপিএল এর প্রকাশক এই জন্য জড়িত আছে কিনা এটা তদন্ত করে দেখতে হবে। আমার খুব ভয় লাগতেছে মহিউদ্দিন সাহেব, যিনি এই বইটির প্রকাশক, ইউপিএল এর মালিক, শেষ পর্যন্ত তাকে হটিয়ে এই আবার এটা মব করে ইউপিএল দখল হয়ে যায় কিনা। আপনি জানেন ঢাকায় কিন্তু একটা বড় ঘটনা ঘটেছে, যেটাকে অনেকে খেয়াল করে নাই। সেটা হলো আপনার আনন্দ বেকারি। আমাদের সময়কার বলতে পারেন যে আমাদের সময়কার এটা একটা বিশাল একটা জিনিস। আনন্দ বেকারি থেকে বিস্কিট আনতো বাবা, এটা সবসময় না, কিন্তু কখনো সখনো আনন্দ বেকারি, মানে দেশে গেলে যখন আনন্দ বেকারি থেকে যে বাবা যদি বিস্কিট এনে খাওয়া হতো, তাতে হচ্ছে মহা আনন্দ। এটা কোথায় পুরান ঢাকার কোথা থেকে যেন আনতো। সে আনন্দ বেকারি কিন্তু বিএনপিরা দখল করে নিছে মব তৈরি করে, জানেন এটা? ভয়ঙ্কর অবস্থা, আনন্দ বেকারি দখল হয়ে গেছে। এখন আমার ভয় হয় এই ইফতেখারুজ্জামান নতুন মব তৈরি করে ইউপিএল দখল করে কিনা, কারণ এইসব অথবা মব উস্কাই দিয়ে না দখল করেন নাই কি কিনা,
বিএনপি তো ওটা দখল করছে, এখন ইফতেখারুজ্জামান তো বিএনপির লোক, তো আরেক বিএনপি কে বলবো আমার একটু সাপোর্ট করো, আমি ইউপিএলটা দখল করে দিই। এত এত দুর্দান্ত একটা প্রকাশনী সংস্থা, এত স্ট্যান্ডার্ড একটা প্রকাশনী সংস্থা তার দখলে যাবে। এটা হলো বলে কি মুক্তিযুদ্ধের পরে আহ আহ, একটা গল্পের কথা বলি, মুক্তিযুদ্ধের পরের একটা গল্প। তো এক জাসদ নেতা, তিনি ওই একজন অলমোস্ট এরিয়া কমান্ডারের মতো ছিলেন। তো মুক্তিযুদ্ধের পরপরই ওনাদের দুই ভাগ হয়ে যায়। এক ওনার 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 যিনি ভাইস ছিলেন তার সাথে ওনার ওনার সাথে উনি কমান্ডার ছিলেন, ভাইসের সাথে মানে ডেপুটির সাথে ঝগড়া বাঁধে কি নিয়ে। প্রথম হলো রাষ্ট্রীয় কোষাগার, যেটা ওই যে বলে না জেলায় জেলায় কিন্তু একটা খাজানচিখানা ছিল, ওইটা লুট করতে হবে। ডেপুটি এটা বাধা দিছে। বাধা দেওয়ার পরে এটা চৌমোহনীর ঘটনা, নোয়াখালী চৌমোহনীর ঘটনা। বাধা দিছে, বাধা দেওয়ার পর করতে পারে না, কিন্তু ইনি থেমে থাকেন নাই। এই এই কমান্ডার সাহেব থেমে থাকেন নাই, উনি চৌমোহনীতে সকল প্রেস দখল করে ফেলছে। তার নামে একটা ছিল সোনালী প্রেস। এই সোনালী প্রেসটার নাম হয়েছিল খুবই আলোচিত নাম হয়েছিল কি জানেন, বন্দুকধারী সোনালী প্রেস। বন্দুকধারী সোনালী প্রেস, বন্দুকধারী সোনালী প্রেস, বন্দুকধারী সোনালী প্রেস। মানুষও সুন্দর নাম দিতে পারে, বন্দুকধারী সোনালী প্রেস। চিন্তা করেন, এটা কিন্তু চৌমোহনীর খুব বিখ্যাত একটা প্রেস, যে প্রেসটার সাথে দখল করছে। তো সে আর আমি তার নামটা বলে তাকে মারা গেছে, যে কারণে আমি তার নামটা বলে তারা ছোট করতে চাই না। কিন্তু বন্দুকধারী সোনালী প্রেস কিন্তু নোয়াখালীর একটা আলোচিত নাম, যে এটা বন্দুক ধরে নিয়ে গেছে। আমার তো মনে হয় কিছুদিনের মধ্যে যেরকম আনন্দ বেকারিকে মব মব করে দখল করে নিছে, তেমনি মব করে এই ইউপিএল দখল করে কিনা। শেষ পর্যন্ত ইউপিএল এর নাম হবে মব করে ইউপিএল, তাই না? বন্দুকধারী সোনালী প্রেস যদি হইতে পারে, মব করে আনন্দ বেকারি নাম হইতে পারে, মব করে ইউপিএল দখল। সিরিয়াসলি এরা কিন্তু একটা টার্গেট নিয়ে আছে। এরা জীবনে সবসময় মানুষকে সৎ হতে শেখায়, এরা হলো নিজের জীবনের প্রতিটা পদে পদে এরা অসৎ। যারা তাদের প্রতিষ্ঠানে সারা জীবন কোনো চেঞ্জ আনে না, মানে নিজের পজিশনে চেঞ্জ আনে না, তারা কিন্তু কখনো তারা কিন্তু লেখে যে আমাদের তারা সংস্কারে বসে বলে, ওইখানে সংস্কার বসে আমাদের প্রধানমন্ত্রী 10 বছর বেশি হইতে পারবে না, 4 বছর বেশি হইতে পারবে না, অমুক হইতে পারবে না, সব হইতে পারবে না নিয়ে তারা বসে আছে। আর নিজেরা কিন্তু আপনি দেখেন যতগুলি ওখানে বসে আছে কেউ তার পথ ছাড়ছে? বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, কোন বেটা। এখন এই বঙ্গবন্ধুর আত্মজীবনের এই কাহিনী ব্যবহার করে, যে কাহিনী এই আমাদের সাংবাদিক সাহেব আবিষ্কার করেছেন এবং প্রকাশক এবং বলেন মালিক আজাদ সাহেব এটা এন্ডোর্স করে, এবং তার চিফ নিউজ এডিটর বলেন, এডিটর বলেন, যারা পুরো সম্পাদকীয়তে যারা আছেন তারা এটাকে এন্ডোর্স করে যে রিপোর্টটা প্রসব করেছেন, সেই রিপোর্ট প্রসবের পরের ঘটনাটা কি হবে আমি জানি না। তবে এরকম অনেক জায়গায় দখলদারিত্ব হতে পারে, আবার অনেক প্রকাশনী দখল হইতে পারে। আপনি দেখেন অনেক কিছু, অনেক ঝামেলা বাজে। আপনি কিছুদিন মধ্যে আপনি হয়তো চেনেন অনেক সাংবাদিক প্রকাশক আছেন, তারা কিন্তু এই বাংলা একাডেমির উপর খবরদারি করার জন্য কি পরিমাণ ইয়ে করে, বইমেলার উপর খবরদারি করবে, বাংলা একাডেমির উপর সব খবরদারি তাদের হাতে। আরেক প্রকাশক না হাক্কানিতে পাঠাই দিছিল মব বাহিনী পাঠাই দিছিল। তো এখন এই বন্দুকধারী কি বলে ইফতেখারুজ্জামানরা, সরি মব করে, ওনার নামের আগে এখন মবার ইফতেখারুজ্জামানরা কি করতে যাচ্ছে আমি জানি না। আপনারা প্লিজ, আপনি যদি পারেন কোনো একটা, আপনি এই রিপোর্টটা মানে এই যে ইয়ার সাথে ইফতেখারের সাথে যে কথা হয়েছে এটার একটা শর্ট ক্লিপ করে যদি পারেন আপনার কোনো অনুষ্ঠানে দেখাই দিন, ওই রামছাগলটা কি বলছে, 3 নম্বর রামছাগলটা কি বলছে। আরো রামছাগল আসবে, নিশ্চয়ই আরো আসবে, কারণ এটা নিয়ে আলোচনা হবে। তো আমাদেরকেও কেউ না কেউ রামছাগল বলবে এটার পক্ষে কথা, এটা ডিফেন্ড করার জন্য। হ্যাঁ, আমাদেরকেও বলবে, কিন্তু আমরা রেজিস্ট্রি করতে চাই, আমরাই বলছি যে ওরা হলো রামছাগল। এবং যে সাংবাদিক এটা করেছেন, যে রিপোর্ট করেছেন, এটা তার একার দায় না, পুরো টিমের দায়, পুরো মালিকের দায়, সবার দায়। এবং এরা কি চান বসে, এরা কি এখন কোটি টাকার ফ্ল্যাট চাই কিনা আমি জানি না, হয়তো শেখ হাসিনার কাছে হয়তো ঘুষ চেয়েছিল, আমাদেরকে একটা করে ফ্ল্যাট দাও, নাহলে এই খবর কিন্তু আমরা প্রকাশ করবো। করছে কিনা আমি জানি না, নিশ্চয় করতে পারে যে শেখ হাসিনা তার কথা শুনে না, এই জন্য এইগুলো করছে। থ্যাংক ইউ।